লেখাপড়া করে এসেছেন ব্যারিস্টার সুমন সাহেব, কখনো কখনো তার তথ্যের ঘাটতি থাকে। মাননীয় স্পিকার, আমাদের ব্যাংকগুলোর অবস্থা খারাপ মাননীয় স্পিকার, আমরা টাকা পাচার কোনোভাবে রোধ করতে পারতেছি না মাননীয় স্পিকার। সুমন সাহেবকে আমি বলতে চাই, আমি প্রথম প্রতিবাদ করেছি ট্রেজারি বেঞ্চের হয়েও। কাজেই সুমন সাহেবকে আমি বলবো, আপনি একেবারে সবাইকে দুর্নীতিবাজ ভাববেন না প্লিজ। আপনি যেভাবে বলতেছেন কথা, এইভাবে একটু হিসেব নিষেধ করে খোঁজ খবর নিয়ে সঠিক তথ্য সংগ্রহণ করে তারপরে আপনি কথা বলবেন। আমার কেন জানি আরেকটা জিনিসও মনে হয় যে বাংলাদেশের ভালো করতে চাইলে আপনি হয় মরবেন নাইলে বেঁচে থাকবেন। আপনি কোনটা? আমার মনে হয় কোন একটা আমার হওয়ার সময়। আসসালামু আলাইকুম দর্শক, ভালো কাজ করতে গেলে বাধা আসবে, আর এই পথে পথে বাধাটা কিন্তু এখন ফেস করছে ব্যারিস্টার সুমন। এখন ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে এমপি মন্ত্রীরা খেপে গেছেন। এই সংসদে এক এমপি কিন্তু তাকে প্রবলভাবে ধুয়ে দিতে চেয়েছেন। পরবর্তীতে অনেক কিছু ঘটছে। ভিডিও চলুন আমরা গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখব, সেখানে ব্যারিস্টার সুমনও কি বলছে সেই ভিডিওটাও রয়েছে। চলুন আমরা দেরি না করে সেই ভিডিওটা দেখে আসি। একজন আছেন বিলেত থেকে লেখাপড়া করে এসেছেন ব্যারিস্টার, তিনি এমন সব কথা বলেন, এমন ভাবে মনে হয় যেন ঝগড়া করছেন। বিশ্ববিখ্যাত কবি এবং নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের একটি নাটক আছে টেমিং অব দ্য শো। এটা আমাদের প্রফেসর ডক্টর মনির চৌধুরী স্যার এটার বঙ্গানুবাদ করেছিলেন মুখরা রমণী বশীকরণ। আমার মনে হয় তাকে সেই নাটকটি একটু দেখানো দরকার। সবচেয়ে বড় কথা হলো, যার মুখে মিষ্টি নেই তাকে তো বোধহয় ছোটবেলায় মধু খাওয়ায়নি। অথবা আমি মনে করি আমাদের এখান থেকে কেউ যদি অন্তত মরণ চাঁদের 1 কেজি মিষ্টি তার বাড়িতে পৌঁছে দিতে পারতেন, তাহলে হয়তো কিছুটা তার কণ্ঠস্বর সংযত হতো। সেই সুমন সাহেব কখনো কখনো তার তথ্যের ঘাটতি থাকে। তিনি বলছেন চাঁদপুরে এত বালি উত্তোলন হলো, হ্যাঁ, চাঁদপুরে কি একটা মানুষও ছিল না এর প্রতিবাদ করার? সুমন সাহেবকে আমি বলতে চাই, আমি প্রথম প্রতিবাদ করেছি ট্রেজারি বেঞ্চের হয়েও। তারপরে সবাই পত্র পত্রিকা লিখেছে, আর তারপরে যে জিনিসটি হয়েছে, সেখানকার ডিসি মহোদয় অত্যন্ত সাকসেসফুল একজন ডিসি ছিলেন, অঞ্জনা খান মজলিস। তাকে চাঁদপুর থেকে 2য় গ্রেডের অ্যাডমিনিস্ট্রেটিভ সেইখানে তাকে বদলি করা হয়েছে। আমাদের নদী কমিশনের যে চেয়ারম্যান, সে চেয়ারম্যান মহোদয়কে তিনি যখন বলেছেন যে কত হাজার কোটি টাকার বালি চুরি হয়েছে, এটা বলাতে তার চাকরিও চলে গেছে। কাজেই সুমন সাহেবকে আমি বলবো, আপনি একেবারে সবাইকে দুর্নীতিবাজ ভাববেন না প্লিজ। আপনি যেভাবে বলতেছেন কথা, এইভাবে একটু হিসেব নিষেধ করে খোঁজ খবর নিয়ে সঠিক তথ্য সংগ্রহণ করে তারপরে আপনি কথা বলবেন। বলেন, আমাদের কোনো আপত্তি নাই, আমরা জবাব দেব। আপনি সঠিক তথ্য নির্ভর কথা বলতে হবে। বাংলাদেশের অর্থনীতি আজ ছোট অর্থনীতি নয়, অনেক অনেক দেশের চাইতেও অনেক বড় অর্থনীতি, এবং এখন আমাদের 33তম বৃহৎ অর্থনীতির দেশ হচ্ছে বাংলাদেশ। আজকে আমাদের
বাজেট হচ্ছে প্রায় 8 লক্ষ কোটি টাকার বাজেট হচ্ছে। সেই বাজেট আরো ভবিষ্যতে আরো বাড়বে এবং এই বাজেট আমাদের টার্গেট হচ্ছে উন্নত বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, জাতিকে স্মার্ট করার বাংলাদেশ। মাননীয় স্পিকার, আমরা সম্পূরক বাজেট নিয়ে আমাদের কিছু বুদ্ধিজীবী আছেন এবং তথাকথিত বিরোধী দল যারা এখান থেকে চলে গিয়ে তারা টক শোতে বসে যা খুশি তাই বলেন। মাননীয় স্পিকার, আমরা যে সম্পূরক বাজেট নিয়েও আমাদের বুদ্ধিজীবীরা অনেক কথা বলেন। বলি, আমরা যারা অর্থনীতির ছাত্র নই কিন্তু আমরা বাজারে যাই, আমরা বাজার করতে হয় আমাদেরকে। আমরা বাজারে যখন যাই 2000 টাকা নিয়ে, হয়তো দেখা গেল আমি মাছ কিনতে বা অন্যান্য জিনিস কিনতে গিয়ে শেষ হয়ে গেছে, আমার হাতে আর কোনো টাকা নেই, এখন আমি সবজি কিনতে পারছি না বা অন্য সামগ্রী কিনতে পারছি না। এই যে আমার এখানে ঘাটতিটা হলো, এই ঘাটতিটা পূরণটাই হচ্ছে সম্পূরক বাজেট। এবং আমি এটাকে সম্পূরক বলবো না, আমি সমন্বয়ক বাজেট বলবো। কারণটি হচ্ছে সে বাজারের বাকি অর্থ আমি হয়তো বাড়ির থেকে নিচ্ছি অথবা ধার করছি, করে আমি সেটা পূরণ করছি। এই সমন্বয়ক বাজেট আজকে আমাদের এখানে করতে হয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশে একটা জিনিস আজকে প্রমাণিত হয়ে গেছে, শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যখন রাষ্ট্র পরিচালনা করেন, তখন কিন্তু বঙ্গবন্ধু সেতু হয়, পদ্মা সেতু হয়, তখন মেট্রো রেল হয়, তখন কর্ণফুলী টানেল হয়। যে বরিশালে নদ নদীর দেশ ছিল, সেখানে এখন প্রতিটি নদীর উপরে ব্রিজ তৈরি হয়, মেট্রো রেল, তারপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়, তারপরে গভীর সমুদ্র বন্দর হয়, ইত্যাদি হয়। আর বিএনপি যখন ক্ষমতায় আসে তখন হাওয়া ভবন হয়। সরকারের সম্পদ, জনগণের সম্পদ লুট করার জন্য আরেকটা জিনিস হয়, সেটি এখানে উল্লেখ করতে চাই আমি অন্যভাবে, তার নাম হচ্ছে খোয়াব ভবন। সেখানে কি হয় আমি সামনে দিয়ে আর বলবো না, সেটা বাংলাদেশে সবাই জানে। এটি হচ্ছে বিএনপির দেশ। সেই বিএনপি এই যে এত দূর এগিয়েছে বাংলাদেশ, আজকে উন্নয়নশীল দেশ পার হয়ে আমরা উন্নত দেশের দিকে যাচ্ছি। আমরা যে এতগুলো মেগা প্রজেক্ট আমরা করছি রূপপুর সহ, এই প্রজেক্টগুলোর জন্য আমাদের যে টাকা খরচ হচ্ছে সেটা দ্রব্যমূল্যের কারণে হয়তো কিছুটা সমন্বয় করতে হয়েছে, তারও পিছনে অনেক কারণ আছে। মাননীয় স্পিকার, সেই কারণটি হলো আজকে আমরা লক্ষ্য করছি বৈশ্বিক অর্থনৈতিক টালমাটাল অবস্থা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং জায়নবাদী ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে আক্রমণ, ফিলিস্তিনে এরই মধ্যে 37,000 মানুষকে হত্যা করেছে, যার মধ্যে প্রায় 20,000 নারী ও শিশু সেই হত্যা করেছে। এবং এইভাবে সমস্ত পৃথিবীতে একটি টালমাটাল অবস্থা। তারপরে জলবায়ু পরিবর্তন, কিছুদিন আগে, কয়েক বছর আগে এই যে কোভিড-19, এখনো 2-1টা শোনা যায়। এই যে অবস্থা, এই অবস্থায় দ্রব্যমূল্য বিদেশে যেমন বেড়েছে, আমাদের এখানেও তেমনি বেড়েছে। বাড়ার কারণেই কিন্তু আমাদেরকে কখনো কখনো এই সম্পূরক বাজেট বা সমন্বয় করতে হচ্ছে বাজেটের। যারা এইসব কথা বলেন তারা মনে হয় যেন এইসব বুদ্ধিজীবীরা আমাদের ওবায়দুল কাদেরের ভাষায়, এরা বোধহয় বিএনপির ভাষায় কথা বলতেছে। আমরা দেখলাম কালকে সিরাজুল আলম খান, আমাদের শ্রদ্ধেয় নেতা, ছাত্রলীগের শীর্ষ 4 নেতা বা বিএলএফ এর শীর্ষ 4 নেতার অন্যতম, আমাদের শ্রদ্ধেয় নেতার স্মরণ সভায় বক্তৃতা দিচ্ছেন কে? রাজাকার নন্দন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রাজাকার সোখা মেয়ার ছেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো এগুলো শুনে আমাদের কখনো কখনো খুব কষ্ট হয়। বাস্তবতা মেনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, এইসব কারণে বিএনপি আজ ইতিহাস থেকে নিচ্ছিন্ন হয়ে যাওয়ার পথে দাঁড়িয়েছে। তারা যেমন রাজাকারদের শেল্টার দিয়েছে, আবার একইভাবে নিজেরা কখনো সিদ্ধান্ত নিতে পারে না। তাদের সিদ্ধান্ত আসে লন্ডন থেকে, বাইরে থেকে আসে, এবং তাও কি অপরিপক্ক, অশিক্ষিত একজনের কাছ থেকে তাদের সিদ্ধান্ত আসে। কোনো সিদ্ধান্তই সফল হয় না। না হওয়ার কারণে
তারা আজ পাগলের মতো প্রলাপ বকে, যা খুশি তাই কথা বলে। একটা সময় ছিল যখন মানুষ বিরোধী এই বাজেট দিলে বিরোধী দল বলতো কি মানুষ মারার বাজেট, গরিব মারার বাজেট, এই কথাটি বলা হতো। আজকে আর সেই কথাটি বলার কোনো সুযোগ নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাধীনতার নেতৃত্ব দানকারী সরকার, আওয়ামী লীগ সরকার গ্রামকে শহরের পর্যায়ে নিয়ে এসেছে। আজকে নেত্রী নিজেই বলেছেন গ্রাম হবে শহর। সেই গ্রামে যে অবকাঠামো উন্নয়ন হয়েছে তার তুলনা আমি বলবো বহু দেশেই নেই। তবে একটা জিনিস, সেটি হচ্ছে মানুষ আর এখন হাঁটে না, ঘর থেকে বেরিয়ে এসে রিক্সায় উঠে অথবা মোটরসাইকেল দিয়ে বেরোয় অথবা ইজি বাইক বলে একটা যন্ত্র বেরিয়েছে, সেই ইজি বাইকে উঠে চলে মানুষ চলতেছে। এবং বাংলাদেশের কোনো মানুষ খালি পায়ে হাঁটেন না। এবং বাচ্চাদের স্কুল কলেজে প্রত্যেকটা স্কুলে ইউনিফর্ম আছে এবং জুতা আছে প্রত্যেকের পায়ে, এবং মিড ডে মিলও সেখানে সরবরাহ করা হচ্ছে। দ্রব্যমূল্যের অবস্থা খুবই খারাপ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের ব্যাংকগুলোর অবস্থা খারাপ মাননীয় স্পিকার। আমরা টাকা পাচার কোনোভাবে রোধ করতে পারতেছি না মাননীয় স্পিকার। আমি নিজে অল্প অল্প কয়েকটি ব্রিজ নিজের টাকা দিয়ে জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর নামে কয়েকটি ব্রিজ তৈরি করেছি, এবং আমার এলাকার যারা কৃতি সন্তান ছিলেন তাদের নামে ব্রিজ তৈরি করেছি। আমাকে অনেকে বলেছেন যে আপনি টাকা পান কোথায়। আমি একটা জিনিস বিশ্বাস করি, আপনার হৃদয়ে যদি দেশপ্রেম থাকে এবং আপনার রক্তের মধ্যে যদি বাংলাদেশের জন্য কিছু করার ইচ্ছা থাকে, তাহলে টাকা কোনো সমস্যা হয় না মাননীয় স্পিকার। যে চাইলেই এই দেশকে বহুদূর নিয়ে যাওয়া সম্ভব মাননীয় স্পিকার। তো দর্শক, আপনারা দেখলেন যে এই এমপি যে 100 সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে আসলে কি বলেন। এই যে অনেক কিছু বলছেন ব্যারিস্টার সুমন, যখন এদিকে দুর্নীতি ওদিকে দুর্নীতি এগুলোকে যখন টেনে টেনে তুলে ধরছেন, তখন অনেকেরই মাথা ব্যথা শুরু হয়েছে, অনেকেরই গা জ্বলা শুরু হয়েছে। এইভাবে কিন্তু অনেকেই কিন্তু মুখ খুলছেন, অনেকে কথা বলছেন, আবার কিন্তু পাল্টা ছাড়ও দিচ্ছেন না। ব্যারিস্টার সুমনও কিন্তু ছাড় দিচ্ছেন না। ব্যারিস্টার সুমনও কিন্তু খুদে করে কিন্তু সবগুলো বের করে নিয়ে আসছেন। তো এই বিষয়ে এখন সংসদে কিন্তু ব্যারিস্টার সুমন যাওয়াতে কিন্তু সংসদটা আরও একটা গরম হয়েছে, আরও দুর্নীতির বিষয়গুলো তথ্যগুলো বেরিয়ে আসছে। তো এই বিষয় ছিল ভিডিওটা। তো আপনাদের আসলে কি মতামত রয়েছে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।